সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, থাকবে নির্বাচন কমিশনের আজকের বক্তব্য এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করার আশা করি। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল, আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোরহাব হাসান, আরও আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি জনাব সোরহাব হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি প্রথমেই বলছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের রাষ্ট্রীয় সফরে ভারত আছেন। তো নানা দিক থেকে এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা যদি সহজ করে বলি, এই সফরের গুরুত্ব কতটুকু আর আমাদের প্রাপ্তির কি আশা আছে, শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। প্রাপ্তির আশা থাকলেই তখন তো সফর গুরুত্বপূর্ণই, এবং দুই দেশের দুই নিকট প্রতিবেশী আমাদের বন্ধু দেশ, ভারতের সঙ্গে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে যে কোনো বৈঠকে আমাদের প্রত্যাশা থাকে প্রথমত যেসব অমীমাংসিত বিষয় সেগুলো মীমাংসা করা যত দ্রুত হয়, আর এরপর দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং সহযোগিতার ক্ষেত্রেও সম্প্রসারণ করা যায় কীভাবে। গত 10 বছরে যদি 10-12 বছরে বাংলাদেশ ভারতের সম্পর্ক একটা বলবো যে অনেক অগ্রগতি আছে। সে অগ্রগতির মধ্যে যেমন স্থল সীমান্ত যে বিরোধ ছিল সেটা মীমাংসা হয়েছে, সমুদ্র সীমার চিহ্নিত হয়েছে এবং ব্যবসা বাণিজ্যও বেড়েছে, যোগাযোগ বেড়েছে, অবকাঠামো উন্নয়ন হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এর থেকে আমরা কি পেতে পারি, ভারত কি পেতে পারে। তো বাণিজ্যে একটা ভারসাম্যহীনতা আছে, আমরা যা রপ্তানি করি তার চেয়ে অনেক বেশি আমদানি করি। এক্ষেত্রে আমাদের সক্ষমতারও একটি বিষয় আছে যে আমরা ভারতে যেসব পণ্যের চাহিদা আছে স্থানীয়ভাবে তাদের প্রয়োজন মেটানোর পরেও সেটা আমরা কতটা দিতে পারি। এক্ষেত্রে দুই দেশের পক্ষ থেকে, বিশেষ করে ভারতের পক্ষ থেকে শুল্ক, আধা শুল্ক এবং শুল্ক ছাড়া বিনা শুল্কে কিছু বাধা আছে, যেমন অ্যান্টি ডাম্পিং। এটি ভারতের যে বিশাল বাজার এবং তাতে বাংলাদেশের যে পণ্য যাওয়ার পরিমাণ, বিশেষ করে পাট পণ্য, আর সেক্ষেত্রে অ্যান্টি ডাম্পিংটা দেওয়া আমি মনে করি যে সুবিবেচনা প্রসূত নয়। প্রধানমন্ত্রী যে বিষয়টি বলেছেন তিস্তা প্রসঙ্গে, যে ভারতকে আরও উদার হতে হবে, উদার হওয়া উচিত। এবং ভারত এই তিস্তা দুইজন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা প্রতিশ্রুতি দিয়েও এই 11 বছরে কিন্তু 10-11 বছরে তিস্তা চুক্তি সই করতে পারেনি। সুতরাং এটি আমি মনে করি যে ভারতের কূটনৈতিক ব্যর্থতা। আর স্বাভাবিকভাবে এই ব্যর্থতার কারণে বাংলাদেশের মানুষের ক্ষোভ বা হতাশা আছে। সেটি প্রধানমন্ত্রী সফরের আগেও আমাদের নীতি নির্ধারকদের মধ্য থেকে এমনকি প্রধানমন্ত্রীও বলেছেন না, কিন্তু এই সফরে তো আমরা জানি যে তিস্তার বিষয়ে কোনো আলোচনাই হওয়ার কথা না। তিস্তার বিষয়ে আলোচনা, আসলে তিস্তার বিষয়ে আলোচনা হবে না বা না, এটা আনুষ্ঠানিকভাবে নেই, কিন্তু নিশ্চয়ই বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তো ইউএনআইয়ের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন। সুতরাং তিস্তার বিষয়টি থাকবে। অভিন্ন নদীর পানি বন্টনের যেহেতু প্রশ্ন, সেটি তিস্তাও থাকবে। এর মধ্যে 12 বছর পর যৌথ নদী কমিশন যে বৈঠক হয়েছে তাতে কুশিয়ারার পানি বন্টনের ব্যাপারে একটি সমঝোতা হয়েছে, আর সেটি কিঞ্চিত অগ্রগতি বলতে পারে। কিন্তু আমরা তো 54টি নদীর পানির মীমাংসা, পানি বন্টনের যে সমস্যা সেটির সমাধান চাই। একই সঙ্গে
এখন যেহেতু এই জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু পানির প্রবাহ কমে গেছে, ভারতে কমেছে, তার উজানে কমেছে এবং বাংলাদেশে তো বটেই। সুতরাং পানির শুধু বন্টনই একমাত্র সমস্যা নয়, সমস্যা হচ্ছে এই অববাহিকার পানি সম্পদ কত বেশি ব্যবহার করা যায়, কত বেশি উপায়ে ব্যবহার করা যায়। এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে একটা প্রস্তাব ছিল যে আমরা নেপালে এবং ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে সেটি আমাদের ভারতের মধ্য থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশ এটা আমদানি করা। সেক্ষেত্রে বাংলাদেশ বেশি লাভবান হবে, কারণ আমরা এই ভারত থেকে সামান্য পরিমাণ বিদ্যুৎ আমদানি করতে পারি, কিন্তু বা তার চেয়েও যদি বেশিও পারি, কিন্তু তাতে তো আমাদের সক্ষমতা বাড়লো না। সেটা আধার একটা সৃষ্টি করা, পানির একটা আধার একটা সৃষ্টি করা, একটা হচ্ছে জলাধার, তারপরে জলাধার সৃষ্টি করা, তারপরে তো মানে বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য বিষয় নিয়ে একটা ছিল যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন, আর জলাধার ছিল যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ছাড়াও জলাধার হচ্ছে শুকনো মৌসুমে তারা বর্ষা মৌসুমে সেখানে পানি মজুত করা জলাধারের মাধ্যমে এবং সেটি শুষ্ক মৌসুমে ছেড়ে দেওয়া, যাতে এই পানির যে সংকট সেটি কাটিয়ে আসবো আপনার কাছে। একটু শুনে আসি জনাব জাকারিয়া কাজল। ধন্যবাদ। আসলে এই সফর নিয়ে তো প্রত্যাশা অনেক বেশি, প্রাপ্তিটা কি হয় সেটা তো আর এখনই বলা যাচ্ছে না। আমরা আশা করতে পারি, তাই না? এই ভারতের সঙ্গে বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে এই বর্তমান সরকারের আমলে, যেমন সমুদ্র সীমার কথা বললেন, তারপরে আমাদের ছিটমহল যেটা দীর্ঘদিনের একটা ইয়ে ছিল, সেক্ষেত্রে একটা অগ্রগতি হয়েছে, পজিটিভ বেশ কিছু হয়েছে। তো আমাদের সকল বাধা তো যেটা সৌরভ ভাই বললেন, অভিন্ন নদীর পানি বন্টন, যেটা আলোচনা হবে। আবার রিসেন্টলি যে জয়েন্ট রিভার কমিশনের বৈঠক, সেখানে কুচিয়ার একটা হয়েছে, বাট আমাদের মূল সমস্যা কিন্তু অভিন্ন নদীগুলো, 54টা নদীর পানি। এবং দেখেন, সভ্যতা বলেন, যে কোনো বিচারেই বলেন, অভিন্ন নদীর প্রবাহে বাধা দেওয়া কিন্তু এটা মানবিকতারও পরিপন্থী বললে হয়তো আমি খুব ভুল বলবো না। কাজে আমি মনে করি এই বিষয়টা সেটেল হওয়া দরকার। অভিন্ন নদীর বিষয় আসলে তো তিস্তা আসবে, অফিসিয়ালি হয়তো এজেন্ডায় তিস্তা নাই, বাট আমার বিশ্বাস এটা আলোচনা হবে, মানে অন দ্য রেকর্ড না হলে অফ দ্য রেকর্ড কিছু আলোচনা হবে তিস্তা নিয়ে। তবে তিস্তা নিয়ে এখনই খুব ভালো সুখবর পাবো এমনটা আমি মনে করি না, হয়তো আলোচনায় কিছু একটা হতে। কিন্তু আমি যেটা মনে করি, ভারতের সঙ্গে ব্যবসায় যে আমাদের ভারসাম্যহীনতা, এটা ভারতকে দোষ দিয়েও লাভ নেই, কারণ আমাদের তো সক্ষমতা নিয়েও সেটাই বোঝে। এটা ভারতের দোষ নেই, এটা আমাদের নিজেদের সক্ষমতার একটা ব্যাপার আছে। অ্যান্টি ডাম্পিং ইত্যাদি আমরা যাই বলি, আপনার পণ্য প্রবাহ যদি দেখেন, আমরা ভারতীয় পণ্যের উপর যেভাবে নির্ভরশীল, অনেকটা বাধ্য হয়ে নির্ভরশীল। আপনি কৃষি পণ্য থেকে আরম্ভ করে শিল্পজাত পণ্য বলেন বা কাঁচামাল বলেন, এটা তো আমরা তো এটা যোগান দিতে পারলে তো আর ভারতের কাছ থেকে আমাদের আনতে হতো না। কাজে এখানে সক্ষমতার ঘাটতিটা আমাদের। ভারতের বাজারে প্রবেশ করতে হলে আমাদের যেটা খুঁজে বের করতে হবে, আমাদের টার্গেট করতে হবে সেভেন সিস্টারকে, তাই না? এবং ভারতের কিছু কিছু পণ্য আছে যেটা ভারতের চেয়ে আমাদের মান কিন্তু ভালো, সেগুলো আমরা পাঠাতে পারতেছি। যেমন দেখেন, আপনি পেঁয়াজ থেকে আরম্ভ করে সবই তো আসে ভারত থেকে। আপনি কোনো টয়লেট শপ আসতে দেখেন, মানে এই সামান কিন্তু ভারত থেকে আসে না। আপনি দেখেন এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ডেভেলপ, ইভেন মানে ভারতীয় টয়লেটে আপনি দেখবেনই না, তাই না? এরকম বেশ কিছু পণ্য, এগুলি এখান থেকে যদি কেউ যায় আমরা নিয়ে যাই। যেমন আমি ইন্ডিয়াতে গেলে সাবানের ব্যাপারে তাদের একটা চাহিদা আছে, এটা আমি একটা পণ্য বলি, এরকম বেশ কিছু পণ্য আছে যেটা আমাদের ওখানে চাহিদা আছে। এগুলির বাজারটাও কিন্তু আমরা নিশ্চিত করতে পারিনি। আমাদের ভারসাম্য কমাতে হলে ভারতের উপর দোষটা দিয়ে নিজেদের ঘাড়ে এটা নিতে হবে যে আমরা কোনটা পাঠাতে পারি, তাই না? তবে আমি মনে করি এটা শীর্ষ পর্যায়ের সফর, বহুল আলোচিত একটা সফর, প্রতীক্ষিত না হলেও কিছু না কিছু তো আসবে। যেমন বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা আছে, এগুলো আর কিছু কিছু সমঝোতা স্মারক কিন্তু হয় আপনার এগুলি, যেমন ধরেন সংস্কৃতি বিনিময়, খেলাধুলা বিনিময়, এগুলোর প্রয়োজন আছে। কিন্তু গুরুত্ব যেটা বাংলাদেশ ভারতের সঙ্গে আমার মতে এখন যেটা, পানিটাই হচ্ছে এখন মানে। জি, শুনতে পাবো জনাব এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে। আমি দুইজন আলোচকের সাথে যে ইস্যুগুলো আলোচনা করলো এটা একমত। তার সাথে আমি বলবো এটা রাষ্ট্রীয় সফর, এজেন্ডার বাইরে অনেক কিছুই আলোচনা হতে পারে। দুই প্রধানমন্ত্রীর সাথে আলাদা রুদ্ধদ্বার আলোচনাও হবে। তো মোটামুটি মিডিয়াতে যেগুলি আসছে, আমাদের যে বার্নিং ইস্যু, যে ইস্যুগুলোতে সমাধান চাই,
এই ইস্যুগুলো এই সফরে আলোচনায় আসছে না। যেমন আমরা পানির সমাধান চাই, আমরা সীমান্ত হত্যার সমাধান চাই, আমরা রোহিঙ্গা ইস্যু কিন্তু ভারতের একটা ভূমিকা আমরা চাই। তারপরে ধরেন বাণিজ্যের যে বৈষম্য ঘাটতি, এখন বাণিজ্য নিয়ে যেমন কথা হতেই পারে যে বড় দেশ, অনেক দেশ সমান বাণিজ্যের সুযোগ কেন পাবে, এই কথাটা কিন্তু আলোচনায় আছে। আমাদের বক্তব্যটা কিন্তু সেখানে নয়। আমার বক্তব্য হচ্ছে আপনি সমান সুযোগে, আপনি যত সুযোগ নেবেন বাংলাদেশের পণ্যকে সেই সুযোগ দিতে হবে। কম্পিটিশনে টিকলে টিকবে, না টিকলে নাই। কিন্তু আপনার ডাম্পিং, একই সুযোগ যদি দেয় তাহলে আপনার তো সেই সক্ষমতা নাই, আপনি তো এমনি তাহলে আরো ইয়াতে পড়বেন। না, তা না। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে যেমন বললো যে টিস্যু, আপনার তখন কোয়ালিটি তো ফাইট করতে হবে। যে জিনিসের অনেক জিনিস আছে, ধরেন কথার কথা উদাহরণ দেই, পেঁয়াজ। আপনি যখন বাজারে যান, বাংলাদেশের পেঁয়াজটা আগে খোঁজেন, পান না, দাম বেশি, তখন আপনি ইন্ডিয়ারটা কেনেন, তারপরে আপনি কেনেন মায়ানমার, অস্ট্রেলিয়া, অমুক সমুক। তারপর কোয়ালিটি। আমার তো বাংলাদেশের, আপনি যদি মাছ কিনতে যান, আপনি বাংলাদেশের মাছটা আগে খোঁজেন, আবার দেশি মাছ খোঁজেন। সুতরাং আপনার কোয়ালিটি ফাইট। আমি তো কয়েকটা স্টেটে গেছি, তো আমি 7 সিস্টারের দেশে, সেখানে তো আমাদের পণ্য যাচ্ছে তো পাগল। নাম্বার 1 ব্র্যান্ড বাংলাদেশের ব্র্যান্ড। আমি কোম্পানির নাম বললে আপনাদের এখানে বিজ্ঞাপন হবে, আমি বলছি না, কিন্তু তারা তো, আমি শুনছি, আমি ব্যবসায়ী মতলুব সাহেবের টিমে একবার গেছি, যাওয়ার পরে আমি দেখছি তাদের সমস্যাগুলি। তারা তো বাংলাদেশের পণ্য 7 সিস্টার চায়, কারণ বর্ডারের কাছে তাদের অল্প খরচে পেতে পারে। ভারতের বিভিন্ন দিল্লির থেকে আসা আর বাংলাদেশ যাওয়া তো এক কথা না। সুতরাং আমার কথা হচ্ছে যে সুযোগটা আপনার ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং দিয়ে আমাদের পণ্যগুলোকে আটকায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই ব্যারিয়ার তো তুলে দেওয়া উচিত। আমরা চীনের পণ্য এখানে বাংলাদেশে ভারতের চেয়ে বেশি আসে, এটা ঠিক, কিন্তু চীন তো আমাদের পণ্য এক্সপোর্ট পারি আর না পারি তুলে দিছে তো 99%। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা কেন হেল্প পাই না? অ্যান্টি ডাম্পিং দিয়ে আটকায় দেওয়া হয়। ধরেন তিস্তা চুক্তি কতদিন, আজ প্রায় দেশ স্বাধীন হওয়ার পর থেকে পড়া যায় তিস্তার পানি চাই, দেয় না। আপনার 2011 সালে সম্মত হয়ে গেছিল চুক্তি তিস্তার হবে, কিন্তু হয় নাই, কারণ মমতা ব্যানার্জি সেখানে বলা হয় আপত্তি দিয়েছে। আপত্তি না, আমি বলবো যে যুক্তি দিয়েছে। সে বলেছে কি তিস্তাটা সিকিম থেকে উৎপত্তি, সিকিমে 7-8টা বাঁধ এবং ব্যারেজ দিয়ে পানি তুলে নেওয়া হয়, আমাদের পানি দেওয়া হবে গজলডোবায়, অর্থাৎ আমাদের বর্ডারিং এরিয়ায় পানি যেটুকু আছে। মমতা ব্যানার্জি বলেছেন যে তাদের বাংলাদেশকে যদি 50% পানিও দেই, কারণ এটা তো গ্রীষ্মকালে, সেই পানি দিয়ে তো তাদের কিছু হবে না। সুতরাং সিকিম, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তিনটাকে এই আলোচনায় আনতে হবে, কারণ সিকিম তো পানি আটকায় দিচ্ছে। এই পানি শেয়ার করে তিস্তার এখন কি করবেন আপনি? গজলডোবায় তো পানি আসে না গ্রীষ্মকালে, আমার তো গ্রীষ্মকালে পানি দরকার। 1, 2 হলো, একটি দেশ থেকে আর একটি দেশে যদি একটা নদী প্রবাহিত হয়, এটাকেই বলা হবে আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নদীতে তো কেউ বাদ দিতে পারেন না। না, সেটা তাহলে যুক্তি দিয়ে তাহলে মানে কিভাবে এই ইয়াকে মানে আটকাবে? কে এই প্রবাহকে, পানির এই প্রবাহকে কিভাবে আটকাবে? না, আটকাতো না। পানি তো আপনার পশ্চিমবঙ্গের আগের থেকেই পানি সব তুলে নিচ্ছে। মমতা ব্যানার্জি বলতেছে যে আমি তো পানির ক্রাইসিসে আছি। 2, এখান থেকে যদি 50% বাংলাদেশকে দেইও, তাদেরও হবে না, আমারও হবে না। তো আপনি সিকিমকে লয়ে আসেন, অর্থাৎ ওই বাঁধ, মূল কথা বলতে চাইছে যে বাঁধে পানি যে আটকানো হয়, পানিগুলো তিস্তায় যা আসে ছেড়ে দেন, এটা হলো তার বক্তব্য। তার তো লজিক আছে। এখন তার ঘরে আপনি দোষ না পায়া, ভারত তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো তারা নিজেরা চুক্তি করবে তো মমতা ব্যানার্জির সাথে না, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, তারা তো পারে। এখন যেমন যে কুশিয়ারা নদী, তিস্তার থেকে আড়াল করার জন্য, তিস্তার দাবিকে আড়াল করার জন্য কুশিয়ারাকে সামনে নিয়ে আসতে, আলোচনা নাই, দাবি নাই, কিছু নাই। এখন কুশিয়ারার সাথে সমঝোতা হবে এবারে। কুশিয়ার পানি কে চাইছে? ওটা দিয়ে কি হবে? আমার তো একটা পুকুরও পড়বে না পানি দিয়ে। এটা দিয়ে আমি কি করব? 54টা রিভার, এটা ইন্টারন্যাশনাল রিভার।
আপনার সবগুলো ইন্টারকানেক্টেড করতেছে ভারত। তা আমাদের এখানে তো গ্রীষ্মকালে 1 ফোঁটা পানি আসবে না, আর বর্ষার সময় তো সব ধুয়ে সমুদ্রে লয়ে যাবে। সুতরাং আমার পয়েন্ট কোথায়, এই জন্যই আমি বলছি যে আমরা ওই সাবেক ফরেন মিনিস্টার একজন বলছে, আমি রিপোর্টে পাইলাম, বিবিসি কে বলছে বাংলাকে, যে ভারত যা চায় তা পায়, বাংলাদেশ যা চায় তা একটাও পায় না। আমরা তো ভারতের সব ডিমান্ড মোটামুটি পূরণ করি। বেশি সরলীকরণ হয়ে গেল না? ট্রানজিট কি চায় না? ভারত চাইছে ট্রানজিট দিয়েছি, ভারত চেয়েছে ট্রান্সশিপমেন্ট দিয়েছি, ভারত চেয়েছে চিটাগাং বন্দর, মংলা বন্দর দিয়েছি, এগ্রিমেন্ট করেছি চিটাগাং এর সাথে, ফার্স্ট শিফটে তার 10 ভাগের 1 ভাগ ট্যাক্স দিয়ে লয়ে গেছে পণ্য। তো এই তো অবস্থা। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে আমাদের তো দাবি, তো বললাম তো, বর্ডার কিলিং বন্ধ করতে পারেন না। এখন আমাদের দেশ থেকে গভর্নমেন্টের ফরেন মিনিস্টার বলে চুরি করে আসলে তাদের মারলে কি করা যাবে? জনাব জাকারিয়া কাজল, আপনি। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, তিস্তাটা কিন্তু যে মানে আমাদের দেশে একটা প্রবলেম হয় কি, মানে একটা আমাদের একটা দাঁড়িয়ে গেছে যে আমরা যখন যে সরকার ক্ষমতা থাকে সব দায়িত্ব তারই নিয়ে চলে। কিন্তু এই তিস্তা কিন্তু খালি যে এমন না যে গত 15 বছরের সমস্যা, তিস্তা কিন্তু বহুদিনের সমস্যা, তাই না? কোনো সময় আমরা এটা নিয়ে গভর্নমেন্টকে কথা বলতে শুনি, কোনো সময় যে গভর্নমেন্ট লেভেলে, হাই লেভেলে ভুলেও যায়, সেই অভিজ্ঞতা তো আমাদের আছে। কাজে আমি কোনো বিতর্কে যেতে চাই না। আমি যেটা বলতে চাই, এই সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা, সমাধান উচিত। চেষ্টাটা দেখতে হবে কে কতটুকু চেষ্টা করেছে, এই চেষ্টাটা। এবং আমি তো নিশ্চিত যে এইবারের ইয়েতেও কিন্তু তিস্তা নিয়ে আলোচনা হবে। এবং অভিন্ন নদীর পানি, যেটা কিন্তু এই কুশিয়ারের পানি আমার এখন দরকার নেই, যেভাবে বললেন না, আমার সকল পানি দরকার। কুশিয়ারে দিয়ে আমার পুকুর ভরবে না, আমি কলস ভরতে পারলেও তো আমার জন্য লাভ, তাই না? কাজেই জিনিসগুলি ওইভাবে দেখতে হবে। আর আমি যেটা মনে করি যে সীমান্ত হত্যা কিন্তু প্রতি বছরই আলোচনা হচ্ছে, এবং এটা কিন্তু অনেক কমেছেও, একবারে জিরো না হলে, এটা জিরো হওয়া উচিত, জিরো হওয়া উচিত, কিন্তু কমেছে। সীমান্ত, পৃথিবীর কোন সীমান্তে এইভাবে মানুষ হত্যা হচ্ছে না, আমি সেটাই তো বলছি। সীমান্ত হত্যা নিয়ে কিন্তু প্রতিবারই বলা হচ্ছে, বিডিআর বিএসএফ এর মিটিং এ বলা হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত, তাই না? আশ্বাস আছে। এটার ব্যাপারে আমি শেষ করে আমি মনে করি এটার ব্যাপারে আমাদের আরো কঠিন ভাবে বলা উচিত। আর যেটা আমি কিন্তু প্রথমেই বলেছি, আমাদের 7 সিস্টারে আমাদের পণ্যের অনেক ডিমান্ড আছে। এই ব্যাপারগুলিতে আমরা বোধহয় বড় জিনিস চাইতে গিয়ে ছোটখাটো জিনিসগুলি ভুলে যাই। এটা আবার কেন জানি মনে হয় যারা নীতি নির্ধারক পর্যায়ে আছে, তো অনেক ছোট জিনিস দিয়ে শুরু করলে কিন্তু ওই যে বালুকা কণা যেমন বিন্দু বিন্দু জল যেমন সিন্ধু হয়, ছোট কিছু দিয়ে আরম্ভ করলেও কিন্তু তারপর আমি বলবো আমাদেরও সক্ষমতা বাড়াতে হবে। খালি অন্যদের দোষ দিয়ে লাভ নেই। পণ্যের ব্যাপারে, অর্থনৈতিক যে কোনো সমৃদ্ধির ব্যাপারে নিজেদের যোগ্যতাটাও মাপকাঠি হিসেবে নেওয়া উচিত বলে আমি মনে করি। আমি কাজল ভাইয়ের সাথে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এটা কিন্তু আমরা গত 51 বছর বলি বা গত 13 বছর বলি, এভাবেই চলে আসছে গতি প্রকৃতি বাংলাদেশ ভারত সম্পর্কের। এবং কিছুটা আমরা অগ্রসর হই, কিছুটা হয়তো অগ্রসর হতে পারি না। কিন্তু এই মুহূর্তের বিষয়টা কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্কটা আরো জোরদার করা উচিত, এই কারণে যে এখন আমরা কিন্তু বৈশ্বিক সংকটে আছি, বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বব্যাপী পণ্য সরবরাহের একটা সংকট আছে। পণ্য মূল্য বেড়ে যাচ্ছে এবং অনেক পণ্য আমরা পাচ্ছিও না, যেমন জ্বালানি তেল। সেক্ষেত্রে জ্বালানি, বিশেষ করে আমি বলবো যে জ্বালানি ক্ষেত্রে বাংলাদেশ সহযোগিতাটা খুব জরুরি। এবং ভারতের ডিজেল তাদের উদ্বৃত্ত আছে, কারণ ভারতের সুবিধা, ভারত মধ্যপ্রাচ্যের দেশগুলো এমনকি ইরান থেকে তারা সহজে জ্বালানি রাশিয়া থেকে আনছে। সুতরাং আমাদের সক্ষমতার কিন্তু বিকল্প নাই। যেমন রাশিয়া যে তেল দিতে চাচ্ছিল সেটা আমরা এখানে আনতে পারছি না। দুটো, একটা হচ্ছে আমেরিকান নিষেধাজ্ঞার সেই ভয় আছে, দ্বিতীয়ত হচ্ছে যে রাশিয়ান তেল এনে এখানে আমরা পরিশোধন একেবারেই নাই বলা যাবে না। ইস্টার্ন রিফাইনিং যে মানে যেটা আছে আমাদের একদম নাই তা না, সেটা রাশিয়ান তেল পরিশোধন করার মতো সক্ষমতা নয়। ইস্টার্ন রিফাইনারি আছে এবং বাংলাদেশে অনেক ক্ষেত্রে এগিয়েছে গত 51 বছরে, কিন্তু আমরা দেখলাম যে এই তেল শোধনাগারে এই 51 বছরে কোনো কাজই হয়নি। আমরা অনেক কিছু। আরেকটি হচ্ছে যে পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক যেসব বিষয়ে সন্দেহ আছে এগুলো দূর করা,
এবং শুধু সম্পর্কটা শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, জনগণের সাথে জনগণের সম্পর্ক বাড়ানো। এবং সেক্ষেত্রে আমরা ট্রানজিট ভারত চেয়েছে, কিন্তু আমরাও তো ট্রানজিট চাই। আমরা ট্রানজিট চাই, আমরা মিয়ানমার, থাইল্যান্ড যেতে চাই, আমরা আসিয়ান দেশগুলোয় যেতে চাই। সেক্ষেত্রে কিন্তু ভারতের উপর দিয়ে যেতে হবে। সুতরাং সেক্ষেত্রেও আমি মনে করি যে ভারতের প্রতিশ্রুতি দেওয়া উচিত, কারণ ভারত আমাদের ট্রানজিট দিয়েছে নেপাল এবং ভুটান, কিন্তু ভুটানে আমাদের বাণিজ্য কম। আমি আজিজ ভাই এবং কাজল ভাই দুজনের সঙ্গেই একমত হয়ে বলবো যে আমরা সবকিছু উত্তর পূর্ব ভারতের কথা বলি, উত্তর পূর্ব ভারতের বাজার কিন্তু খুব বড় নয়। আমাদের কিন্তু পশ্চিমের বাজারই দেখতে হবে। ভারতের যেখানে 130 কোটি মানুষ, সুতরাং পশ্চিমের বাজারের দিকেই তাকাতে হবে। এবং গত 3-4 বছরে কিন্তু আমাদের রপ্তানি বেড়েছে, বিশেষ করে তৈরি পোশাক, এই গার্মেন্টসেই বেশি। গার্মেন্টস সেটা তো আর মানে ভারতে না, ভারতে বেড়েছে এবং বেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে। অনেক পুরান আছে না, যে কোট প্যান্ট আছে না, এটা বেড়েছে। আরো সেটা দিয়ে তো আমাদের ফরেন রেমিটেন্স আসবে না। আমরা আরো যেসব ক্ষেত্রে আমরা বাড়াতে পারি সেটি আমাদের তৈরি করতে হবে। আবার ভারতের দিক থেকে একটা কথা আছে যে আমরা যেসব পণ্য আনি তার একটা বড় অংশ হচ্ছে যে আমরা এই লিঙ্কেজ, মানে আমরা যে রপ্তানি করি সেই রপ্তানি শিল্পের প্রয়োজনে আনি। সুতরাং আমরা সক্ষমতাটা কতটা বাড়াতে পারবো, যে আমরা যখন খাদ্য সংকট হয় ভারতের কাছে যাই, আমরা যখন পেঁয়াজ সংকট হয় ভারতের কাছে যাই। সুতরাং এটি যাতে যেতে না হয়, আমরা যতটা সম্ভব আমরা নিজেদের চাহিদা নিজেরা মেটাতে পারি, তাহলে চীনের মুখোমুখি হতে হবে না, মিয়ানমারেরও হতে হবে না সংকটের সময়। তো এই ক্ষেত্রে আমি মনে করি সার্বিক রাষ্ট্রীয় নীতিটা কি হবে। আপনি রোহিঙ্গা সংকট নিয়ে যদি, রোহিঙ্গা সংকট কিন্তু এই মুহূর্তে আরো একটু বাড়তি চাপ বাংলাদেশের উপর তৈরি হয়েছে। একটা কথা বলা হচ্ছিল যে হ্যাঁ দ্বিপক্ষীয় আলোচনা, মানে দ্বিপক্ষীয় আলোচনা চলছে, ভারতের ভূমিকা কতটুকু আসতে পারে সেটি আসে। তার আগে মিয়ানমার যে উস্কানি দিচ্ছে, তারা হয়তো যুদ্ধ করবে না, কিন্তু এই উস্কানির কারণটা হচ্ছে, মানে উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমরা এই রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা না বলি, যাতে আমরা সীমান্ত উত্তেজনা বন্ধের কথা বলি, মানে এটা নিয়েই আমরা ব্যস্ত থাকি। এটা কিন্তু মিয়ানমারের একটা মানে একটা কূটকৌশল, মানে কূটনীতি না, কূটকৌশল। সেক্ষেত্রে আমরা সবসময় বলে আসছি যে ভারত এবং চীনই পারে মিয়ানমারকে চাপ দিতে। প্রকৃতই যুক্তরাষ্ট্র চাপ দিলে মিয়ানমার এটা শুনবে না, কিন্তু চীনের উপর তারা এত নির্ভরশীল, ভারত মিয়ানমার সম্পর্ক এত ভালো, সেক্ষেত্রে কিন্তু এই দুটি দেশ তাদের সদিচ্ছা যদি ব্যবহার করে, তাহলে কিন্তু আমরা কিছুটা হয়তো সমস্যার সমাধানের দিকে কি বলে সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাবো। দুর্ভাগ্যজনকভাবে এই দুই দেশের সদিচ্ছার কোনো প্রতিফলন আমরা এখনো দেখিনি। এটা খুবই দুর্ভাগ্য। সেটা না দেখলেও যে মানে দেখবো না, সেটা পাবো না, এটা নিশ্চয়ই এখনই বলার সুযোগ দেখা যায়। তবে আমি এক লাইনে শেষ করি, যে কোনো রাষ্ট্রীয় সফরে এজেন্ডার বাইরেও তো অনেক আলোচনা হয়, এটা কিন্তু ইটস এ প্র্যাকটিস। লেটস সি, লেট হার কাম ব্যাক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসুক, তখনই তো আমরা জানতে পারবো কোনটা কি হয়েছে, অফিসিয়াল আনঅফিসিয়াল। ধরেন মায়ানমারের বিষয়টা, যেটা রোহিঙ্গা ইস্যু, এটাতে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, ওখানে ভারতের এখন আমাদের চাইতে মায়ানমারে কিন্তু তাদের অর্থনৈতিক ইন্টারেস্ট বেশি এখন এই মুহূর্তে। কারণ আমাদের যে মেজর যে জিনিসগুলো আমরা কিন্তু ভারতের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি, যেটা আমি আগে উল্লেখ করলাম। এখন আমাদেরই কিন্তু ভারত থেকে পাওয়ার কথা, কিন্তু সেটা আমরা পাচ্ছি না সহসা। আর মায়ানমারে কিন্তু চীন একচিটে হয়ে গেছে, সেখানে ভারত কিন্তু তাদের ইন্টারেস্ট সেখানে দেখার চেষ্টা করতেছে, সেটাও তো বর্ডারিং কান্ট্রি। তো মায়ানমারকে চটিয়ে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ফেলবে ভারত, এটা অন্তত এই মুহূর্তে আশা করা কঠিন। চটিয়ে অবস্থান নেওয়ার বাইরেও তো কূটনৈতিক একটা অবস্থান আছে, একটা এফোর্ট তো দিতে পারে ভারত এবং চীন দু দেশই মিলে। তবে রিফিউজি, এটা বিভিন্ন ইন্টারেস্ট ইনভলভ। ধরেন যদি রিফিউজি একটা জায়গায় হয়ে গেলে সেখান থেকে ফিরে আসছে খুব কম, হয়তো বাংলাদেশের উদাহরণ দিতে পারেন। বাংলাদেশে কিন্তু আমরা রিফিউজি না, বাংলাদেশে আমরা তখন মুক্তিযুদ্ধের সময় আমরা ভারতের শেল্টার নিয়েছি, তাই না? আমরা দেশ স্বাধীন হয়েছে, ফেরত আসছি।
কিন্তু মায়ানমারের ইস্যুটা তো তা না, দে আর রিফিউজি, যদিও আমরা রিফিউজি স্ট্যাটাস দেই না তাদের, তারা আমাদের অনুপ্রেরণা। মানে জাকের কি বলছেন একটু মজার ব্যাপারে শেষ করি। ভারত এবং চীন মানে এই দুইশের বৈরিতার তো কোনো শেষ নেই। মিয়ানমারের প্রশ্নে আবার দেখেন তাদের আবার স্বার্থ একরকম, কাজে মনে রাখতে হবে চিরবৈরী দুই দেশ অর্থনৈতিক স্বার্থে কিন্তু এক হয়েছে। কাজে মনে রাখতে হবে এখনকার বিশ্বটা অর্থনৈতিক কূটনীতির বিশ্ব, এটা মাথায় রেখে এগোতে হবে। এটাই আমি বলছি যে এখানে এই জন্য মায়ানমার এখন যে সমস্যাটা হইতে, এটা তো অনুমানে কিছু বলা যাবে না। আমার মনে হয় এই মায়ানমারকে যে পর্যায়ে যে আমরা ঝামেলায় পড়ে গেছি, এদেরকে ফিরিয়ে দেওয়া খুব কঠিন। দ্বিতীয়ত, নূতন কিন্তু আমাদের নিজস্ব ভৌগোলিক সমস্যাও ভবিষ্যতে দাঁড়াতে পারে বলে নানান রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। সুতরাং আমার মনে হয় এখানে কূটনৈতিক তৎপরতাটা অত্যন্ত খুবই জোরদার করা উচিত, এবং এইটা ইস্যুটা অবশ্যই তাদের দেশে তাদের লোককে ফিরে দেওয়া উচিত। আর যদি না দেন তাহলে আমার বিকল্প আরেকটা, যদি নাই পারা যায় আরেকটা বিকল্প, আমার বক্তব্য হয়তো কথাটা খুব অমানবিক হবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই রোহিঙ্গাদেরকে সম্পূর্ণ, আমাদের জায়গা কম তবু আমাদের জনগোষ্ঠীর থেকে আলাদা করে ফেলা উচিত, কারণ তারা আমাদের জনগোষ্ঠীর ভিতরে মিশে যাচ্ছে বহু লোক করা। কিন্তু একটা ভাষাটা আমি বলছি যে পুরা মায়ানমারের যারা আছে, আপনি দেখেন তাদের আপনার জন্মের হারও রেটও অনেক বেশি, তো এটা তো আপনার ওই অঞ্চল তো তারা দখল করে ফেলবে। একের ভুইল পিপুল ওদের তিব্বত মিব্বত মিলা আমরা তো শুনতেছি, ভিন্ন ভিন্ন কথাও শুনতেছি। সুতরাং এটা ইমিডিয়েটলি খুব, এটার মানবিক কারণে দীর্ঘস্থায়ী করা উচিত না, ওই ভূখণ্ড সমস্যা হয়ে যাবে তো ভবিষ্যতে। জি, একটু সোহরাব হোসেনের কথা একটু আমি অতটা আশঙ্কা করি না। জি, একটা হচ্ছে যারা এসেছে, কারণ বাংলাদেশ কিন্তু অতীতে মিয়ানমার যে শরণার্থী তাদের ফেরত দিতেও সক্ষম হয়েছে, পুরোটাই না, খুবই স্বল্প, পুরোটা পারেনি। এখন এটি নির্ভর করবে আমাদের সক্ষমতার উপর, আমরা আন্তর্জাতিক বিশ্বকে, আন্তর্জাতিক সম্প্রদায়কে কতটা প্রভাবিত করতে পারবো। কিন্তু মিয়ানমারের সদিচ্ছার কোনো কিছু থাকবে না, শুধু মিয়ানমারের সদিচ্ছা নেই, কারণ যখন অং সান সুচি নেত্রী ছিলেন তখন কিন্তু আমরা বলছি, বা তিনিও আন্তর্জাতিক জনমতের কাছে কিছুটা নমনীয় হয়েছে, বা কত আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করেছে, জবাবদিহি করার চেষ্টা করেছে। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তারা তো জবাবদিহি করার প্রয়োজনীয় বোধ করে না, তারা কোনো বিষয়েই মানতে চান না। মানে আধুনিক রাষ্ট্রীয় নীতি, কূটনীতি কোনোটাই তারা মানে না। তারা সব কিছু দেশের ভিতরে যেমন জবরদস্তি করেছে, এবং সেই জবরদস্তি করেই কিন্তু এই 10 লাখ মানুষকে বাংলাদেশের উপর ঠেলে দিয়েছে। সুতরাং এটি আরেকটি বলবো যে কিছুটা তো আছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্রের দূত বলছেন যে তারা নিয়ে যাবে, কিন্তু সংখ্যা এবং কত, মানে কবে নিবে সে সংক্রান্ত কোনো কথাই বলেনি। এর আগে নেপাল এবং ভুটানের মধ্যে যে শরণার্থীর সমস্যা হয়েছিল তার কিন্তু একটা বড় অংশ পশ্চিমা বিশ্ব নিয়ে গেছিল। তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র, কানাডা, যেসব দেশে জনসংখ্যা কম তার ভূখণ্ডের তুলনায়, সেসব দেশ নিতে পারে। এবং আমরা চাইব যে এ ব্যাপারে একটি জাতিসংঘ আলাদাই বৈঠক হতে পারে, যে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন কোথায় কিভাবে করা যায়। বাংলাদেশ, এটা ঠিক আজিজ ভাই বলছেন, রাজুল ভাই বলেছেন যে বাংলাদেশে এই ছোট্ট ভূখণ্ড, মানে এটি 10 লাখ লোককে বহন করা সম্ভব না অনন্তকাল। সুতরাং সেটা তার একটা একটা মীমাংসা হতে হবে। আর আন্তর্জাতিক বিশ্ব এতটা অমানবিক নয় এটি প্রত্যাশা করি। কিন্তু সমস্যা হচ্ছে এখন বিশ্বটা হচ্ছে এত সংঘাতমুখর, একটা সমস্যা না যেতে আরেকটি সমস্যা আসে, এবং যে কারণে এই ইউক্রেন যুদ্ধের আগে রোহিঙ্গা বিষয়টি যতটা দৃষ্টিগোচরে ছিল, যতটা আলোচনা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ছিল, এখন কিন্তু পিছনে পড়ে গেছে। কারণ এখন হচ্ছে ইউক্রেনকে কিভাবে রক্ষা করবে পশ্চিমের, এটাই হচ্ছে প্রধান উদ্বেগ। জি, গণতান্ত্রিক মায়ানমারে তো গণতান্ত্রিক সরকার নাই বহু যুগ ধরে, তো সুতরাং এখানে যেমন দুইবার, যত ছোট আকারই হোক, দুই গভর্নমেন্টের আমলে কিছু লোক মায়ানমারের থেকে আরাকান থেকে আসছে, ফেরত দেওয়া হয়েছে। এবারের যে পলিসিটা হচ্ছে সব জায়গায় আমার কাছে মনে হয়েছে ওয়ান সাইডেড, নতজানু। এই যে ধরেন যা হচ্ছে, একটু যেভাবেই হোক ডিপ্লোমেসিটা তো হওয়া উচিত। ওই ডিপ্লোমেসি তো হয়েছে যে তোমরা যদি না নাও আমরা এইভাবে করব, এরকম কিছু তো হওয়া উচিত।
হওয়া উচিত তো। এটা আমাদের ফরেন পলিসি অনুযায়ী ওয়ার্ক করা উচিত। এখন এই যে বোম টোম মারিয়ে যেতেছে, কিটি মারতেছে বলতে তাদের গোলমাল বারবার আমাদের বর্ডারে আসবে কেন? আমরা খালি ডেকে কল দিয়ে দেবো, শেষ। আমি একটা জিনিস, কিছু বাংলা শব্দ খুব চমৎকার, নতজানু, দাম বাড়লে সমন্বয় করে, নতজানু, এগুলো ব্যবহার খুব চমৎকার। বাংলাদেশের পক্ষে এখন যেটা কালকে করা হলো, তার রাষ্ট্রদূতকে ডাকা, বাংলাদেশের পক্ষে এটা নতজানু থাকলে বাংলাদেশকে আবার সেল মারবে, মানে কি? আমি এই নতজানুটা কেন, আমি এটা বুঝলাম না। জি জনাব এম এ আজিজ, আপনার কাছ থেকে আবার শুরু করতে চাই। আজকে নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন জেপির প্রতিনিধি। সেখানে প্রধান নির্বাচন কমিশনার তাদের সাথে আলোচনার পর সাংবাদিকদের কাছে বলেছেন যে আগামী, আমি যদি এভাবে পড়ি, উনি যা বলেছেন যে আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে ধরে বেঁধে আনা হবে না, তবে সব দলের সক্রিয় অংশগ্রহণ নির্বাচন চান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দেখেন, এই জন্য এই নির্বাচন কমিশন এরা বোধহয় পাবলিসিটি চায় বেশি। এই ধরনের কথা এমনি আপনার রাজনীতিবিদদের সম্পর্কের ঘাটতি আছে, আস্থার ঘাটতি আছে। সেখানে মাঝখানে বোধহয় একটা কমিটি বসায় দেওয়া হয়েছে, কিছু কিছু কথা বলে আরো বিরোধকে বাড়ায় দেওয়া, সমস্যাকে আরো বাড়ায় দেওয়া। এই কথা উনি না বললে অসুখ দেখিয়েছিল না, ওনার তো দায়িত্ব না, নির্বাচন কমিশনের তো আসলেও তো দায়িত্ব না যে কে নির্বাচনে আসবে কে নির্বাচনে আসবে না, সেই দায়িত্ব তো তাদের না। তাদের একটা সুন্দর নির্বাচন কন্ডাক্ট করার দায়িত্ব। নিরপেক্ষ নির্বাচন, পার্টিসিপেটিভ নির্বাচন তো আশা করবেন। আমাদের দেশের যে এখন যে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনাস্থা, এই যে কাউকে ধরে বেঁধে আনা, এই শব্দ উচ্চারণ করার কি দরকার ছিল? এর মানে ইন্ডিকেশন এইটাই দাঁড়ায় যে নির্বাচনে আগের মতো কেউ আসুক না আসুক, নির্বাচন আপনি করে এক পক্ষ ঘোষণা দিয়ে দিবেন, এই তো দাঁড়াইলো। অর্থাৎ ইলেকশন কমিশনকে ব্যাপারে অনাস্থা আরো বাড়লো। আমার কথা হলো তাদের সব, তাই আসুক না আসুক এটা পরের ব্যাপার, তারা তো বলে যাবে যে সবাইকে সম্পর্কে আহ্বান করে যাবে, এটাই তো সেই আশাবাদ ব্যক্ত করেছেন যে সকলের নির্বাচনে না। আপনি বললাম তো যে আপনাকে একটা কিল দিলাম, তারপর সরি, কিলটা দেওয়া হয়ে গেল, ব্যাপারটা তো এরকম হয়ে গেল। এটা তো নির্বাচন কমিশনের তার ক্ষমতাটা তো বুঝতে হবে। এখন বিএনপি, আওয়ামী লীগের মতো সংগঠন বা যে কোনো ছোট সংগঠন যদি বলে আমি ইলেকশনে যাব না, সে কি করতে পারে? তার কিছু করার নাই। এই কথাটা বলার দরকার কি তার? না, বলবে কেন সে? আমি বলতেছি, আগেও বলছি আপনার এখানে, যে আমাদের এখানে নিরপেক্ষ নির্বাচন হওয়া, আমাদের যে সংস্কৃতি, তাতে খুবই কঠিন। নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। ভারতে তো ইলেকশন কমিশন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে দেয়। সেখানে সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন সব আন্তরিকভাবে চেষ্টা করলে একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হয়। বাংলাদেশে বলেন, সরকার, প্রশাসন, বিরোধী দল সব হাইলি পলিটিসাইজ, কেউ কাউকে কর্পোরেশন করতে রাজি না, যার যার মতো করে। ইলেকশন কমিশন এরা আওয়াজ মেরে কি করবে নির্বাচন? এদের কোনো পক্ষেই, যতক্ষণ পর্যন্ত বিশেষ করে বড় দল যারা, তাদের ভিতরে পর্দার অন্তরালেই হোক আর যেভাবেই হোক, যদি সমঝোতা না হয়, নির্বাচন কমিশন নির্বাচন কোনোভাবেই নিরপেক্ষ করতে পারবে না। নির্বাচন কমিশনের অতি কথন নিয়ে আমারও রিজার্ভেশন আছে। তবে আজিজ যেভাবে বললেন, আমি একটু ভিন্ন মত পোষণ করি, কারণ উনি কিন্তু কথাগুলি বলছেন সাংবাদিকদের সঙ্গে, এবং আমার সহকর্মী ভাইরা তাকে যদি প্রশ্ন করে যে বিএনপিকে আনার ব্যাপারে, সেটাই বিএনপিকে আনার ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন, ওই প্রশ্নের জবাবে কিন্তু তার এই ব্যাখ্যাটা যৌক্তিক, তাই না? তখন উনি বলেন না কাউকে ধরে বেঁধে আনা তো আমার দায়িত্ব না। এটা যদি উনি মানে স্বপ্রণোদিত হয়ে বলেন, এটার ব্যাখ্যা আরেক রকম। আর উনি যদি আমার সহকর্মীদের প্রশ্নের জয় বলেন, তাহলে কিন্তু আর ওই ব্যাখ্যাটা, এত কঠোর মানে ব্যাখ্যায় যাওয়া যাবে না। এখন আপনি আমাকে প্রশ্ন করতেছেন বিএনপির ইলেকশনের জন্য আপনি কি করবেন, তখন আমার এই জবাব দেওয়া ছাড়া কি থাকবে যে কাউকে ধরে বেঁধে আনার দায়িত্ব আমার না, তাই না? কাজেই প্রেক্ষিতটা বুঝতে হবে, প্রেক্ষিতের উপর এই কথাটা বলতে হবে। তবে আমি যেটা মনে করি, নির্বাচন কমিশন বৈঠক করুক, ঠিক আছে। আরেকটি কথা উনি বলেছেন, সেটা হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই চূড়ান্ত করা হবে। ভেরি গুড স্টেপ। উনি আরেকটা কথা বলেছেন, যেটা আপনি হয়তো পরে বলতেন, আমি শুনেছি বলে বলছি, ইভিএম না, যেটা নির্বাচন বাতিল করার যে বিষয়, বাতিল কথা, এটা কিন্তু আমার কাছে সবচেয়ে, আপনি যদি বলেন তারপরে আমি বলি। জি,
যেটি বলেছেন উনি যে প্রিজাইডিং অফিসার ইচ্ছে করলে এখন যদি উনি মনে করেন পেশি শক্তির ব্যবহার হয়, অনিয়ম হয়, তাহলে প্রিজাইডিং অফিসার উনি নিজেই ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন, যেটি আগে রিটার্নিং কর্মকর্তার অনুমোদন আমি নিতে কিন্তু হতো। এটাকে খুব পজিটিভলি দেখতে চাই, আমি এই জিনিসটা পজিটিভলি দেখতে চাই। এবং সেক্ষেত্রে আমার একটা ব্যাখ্যা থাকবে যে আমাদের দেশে হয় কি, রিটার্নিং অফিসার কিন্তু সব জেলা প্রশাসন মানে জেলার প্রশাসনিক কর্মকর্তারা হন, ডিসি। আমার কিন্তু এটা একটা জোর দাবি, আমি বারবার বলেছি, আবারও বলছি যে নির্বাচনকালে এই সকল দায়িত্ব নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দেওয়া উচিত। এই পরিমাণ জনবল কি আমাদের আপনি আছে? জনবল আপনি দেবেন, জনবল আপনি যদি এত টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনি ইভিএম যদি আনতে পারেন, কেন আপনি এর একটা অংশ ব্যয় করে নির্বাচন কমিশনকে শক্তিশালী না, করতে কিন্তু পারবেন? নির্বাচন কমিশনে যে আপনি জনবল দিবেন এই মুহূর্তে কিভাবে নিয়োগ করে, না আপনার তাহলে তো ওই সরকারি তো ওই সরকারি ডিসি ছাড়া কি কেউ নাই দুনিয়ায়? না, কিন্তু ওই সরকারি কর্মকর্তাই তো আপনাকে দিতে হবে। আমি ভিন্ন মত প্রকাশ করি। যদি আইন করেন আমাদের নিলে না, আমি একটু ভিন্ন মত পোষণ করি। আপনি বরং এই উদ্যোগটা এখন থেকেই নেওয়া উচিত। হয়তো এই নির্বাচনে পারবেন না, আপনি জনবলকে প্রশিক্ষিত পরে নির্বাচনে করবেন, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থাকে যদি আপনি প্রশ্নমুক্ত করতে চান, সকল কর্মকর্তা নির্বাচন কমিশনের হতে হবে, জেলা প্রশাসনের কর্মকর্তাদের এটা আপনি পারবেন না। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি এটাকে খুব ইতিবাচকভাবে দেখতে চাই। উনি যেটা বলেছেন যে আগে গন্ডগোল হলে পরে রিটার্নিং অফিস ইত্যাদি, এখন মাঠে থাকেন কে? আমি ধরেন এটা একটা কেন্দ্র, আমি ভোট দিতে আসছে, আপনি ভোট দিতে আসছেন, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সে মূল দায়িত্ব, কিন্তু সর্বময় ক্ষমতা ওই কেন্দ্রে কিন্তু তার ছিল না। এটা যদি উনি করতে পারেন যে আমি প্রিজাইডিং অফিসার, আমি দেখলাম আমার সেন্টারে ঝামেলা হচ্ছে, আমি তাৎক্ষণিকভাবে বাতিল করতে পারবো, এটা কিন্তু এটা মানে ওয়ান স্টেপ না, এটা মেনি স্টেপ ফরওয়ার্ড। কারণ আগে কি হতো, গন্ডগোল হচ্ছে, আমি রিপোর্ট পাঠাইতে পারতে, গন্ডগোল শেষ, আইসা বলবে যে কই কিছু তো হয়নি। কাজে এটা যদি আন্তরিকভাবে করতে পারেন, এটা যদি আন্তরিকভাবে প্রতিপালিত হয়, আমি নিশ্চিত নির্বাচনের একটা ইতিবাচক ফল পড়বে। কঠিন নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়বে না নেতিবাচক পড়বে, কারণ আমরা নির্বাচন কমিশন স্বাধীন, স্বতন্ত্র এবং তারা সবকিছু থেকে মুক্ত সংবিধান অনুযায়ী। আচ্ছা, যেটা বলছে তারা মানে নির্বাচন কমিশন, সে 5 জনের যে শক্তিশালী যে কমিশন, সেই কমিশনই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। সেক্ষেত্রে এই একজন প্রিজাইডিং কর্মকর্তা বা তার যারা সহযোগী থাকবে, কেন্দ্র ভোট গ্রহণ বন্ধ বা স্থগিত করার ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিতে পারবে কিনা, এটি আইন হিসাবে খুব ভালো যে এটা তৃণমূল পর্যায়ে সেই কেন্দ্র থেকে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন। নির্বাচন কমিশনে তো এই আইনে এও আছে যে যদি নির্বাচন কমিশন মনে করে যেখানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, সে নির্বাচন বাতিল করতে পারে, সে নির্বাচন স্থগিত করতে পারে। এটা মানতে হবে যে সমস্যাটা রাজনৈতিক। প্রধান নির্বাচন কমিশনার যে বলছেন যে আমি ধরে বেঁধে আনবো না, আবার সবার অংশগ্রহণের নির্বাচন চাই, উনি যে সবার অংশগ্রহণের নির্বাচন চান, তো সেক্ষেত্রে বাধা কোথায়? সেই বাধাগুলো তাকে চিহ্নিত করতে হবে। সেই বাধাগুলো কি তার হাতে আছে? না, বাধাগুলো তার হাতে না থাকুক, নির্বাচনটা তো তার হাতে। বাংলাদেশের 17 কোটি মানুষ এই নির্বাচন কমিশনের হাতে দিয়েছে, যেভাবেই তারা নির্বাচিত হোক না কেন, যে কমিটির মাধ্যমেই দিয়েছে যে তারা আমাদের ভোট রক্ষা করবে, 17 কোটি মানুষের ভোটাধিকার রক্ষা করবে। সেক্ষেত্রে আমি তো মনে করি কোন রাজনৈতিক দল কি বলল, সরকার কি বলল, কোন কর্মকর্তা বলল, নির্বাচন কমিশনকে বিচার বিবেচনা করতে হবে। তিনি ধারাবাহিক বৈঠক করেছেন, বাধাগুলো কোথায়, বাধাগুলো দূর করতে হবে। এখানে আলোচনা আছে যে ডিসি হচ্ছে বাধা, জেলা প্রশাসক হচ্ছে বাধা, তাকে রিটার্নিং করবেন, তাদের করা যাবে না। আর নির্বাচন কমিশন ওই জনবল না থাকলে জুডিশিয়ারি থেকে নিয়ে আসুক, জুডিশিয়ারি তো একটা অপেক্ষাকৃত ইয়ে, দরকার হাইকোর্টের বিচারকদের দিয়ে করা হোক। আমি বলছি যে নির্বাচন কমিশন বিচারক তো নাই, এত বিচারক আছে, কি বিচারক নাই? হাইকোর্টের বিচারক সংখ্যা জানেন? না, কয়েকশো হলো, আপনি আমি বলছি দরকার হবে না, কিন্তু মানে নিম্ন আদালতের, নিম্ন আদালতের বিচারক কথা হচ্ছে সদিচ্ছা থাকতে হবে এবং দুই পক্ষকে রাজি হতে হবে। এবং সরকারি দল এবং বিরোধী দল দুইটা পক্ষ তো প্রথমত হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন চাইলে তাদের একসঙ্গে বসে বলতে হবে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। এটি যদি না বলে, এটি যদি না হয়, এই ঝগড়া চলতে থাকবে। নির্বাচন কমিশন নিয়ম রক্ষার নির্বাচন করবে,
আমরা মানে মানুষ কিছুদিন হইচই করবে এবং তারপর মানে যেভাবে চলছে সে থেকে বেরিয়ে আসার পথটা হচ্ছে রাজনৈতিক আলোচনা, নির্বাচন কি ধরনের সরকারের অধীনে হবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনটা কিভাবে হবে। জি, আমরা শেষ পাঠে আছি। বিষয়টা হলো যে সমাধানটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোই করেছিল। হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে 3 জোটের রূপরেখা, সেখানে কিন্তু ভিভিড অ্যানালাইসিস করা আছে যে কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, রাজনীতিবিদদের সাথে কি আচরণ, ডিটেল তারা স্বাক্ষর করেছিল এবং এটা পাবলিকও করেছিল। সেই পরিস্থিতিটা যদি ফিরে যায়, তাদের কমিটমেন্ট ফিরে গেলেই কিন্তু সেখানে কি যাওয়ার মতন পরিস্থিতি আছে রাজনৈতিক? সেই না, এই জন্যই তো বলতে হয় আছে রাজনৈতিক দলগুলো। শোনেন, টিআইবি 2018 সালের নির্বাচনের পরে তারা এটা জরিপ করে 2020 সালে একটা আপনার প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলছিল যে নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি বাংলাদেশে তিরোহিত হয়ে গেছে। না না, এগুলি তারা তো বলছে, কেউ তো এটা তাদের তো কন্ডেম করতে পারে নাই। এখন যেটা বলছে, ধরে নাই যে আপনার প্রিজাইডিং অফিসার দিবে, ঘোষণা করবে। আমার কথা যে এটা আইনগতভাবে খুবই ভালো। যেমন উদাহরণস্বরূপ আপনার উপজেলা যে আমাদের করা হয়েছে, জনগণের কাছে প্রশাসন নিয়ে যাওয়া হয়েছে, দুর্নীতিও কিন্তু বাড়ছে। আবার প্রিজাইডিং অফিসার, আমি শেষ করি, প্রিজাইডিং অফিসার ছোট্ট একটা অফিসার, তার হাতে কয়টা মাথা, যারা ইলেকশন করবে জানার ডর আছে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতিটা গণতন্ত্রের আবরণে না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু যত সুন্দর আইনই করেন জটিল। জি, জাকারিয়া কাজল, শেষ দিকে আছি। কথা আছে না যে অনেক কথা বলো যে তুমি কোনো কথা নাই বলি। আইস ভাই কিন্তু কোনো কথা না বলে একটা বিশেষ দাবির কিন্তু পক্ষে বলে গেল যে ওই যে 3 জোটের রূপরেখা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা আইনগতভাবে এটা অ্যাবসলিউট হয়ে গেছে, এটার আর পুনঃ প্রবর্তনের কোনো সুযোগ নাই। না, অতীতে তো আমরা দেখেছি যে আইনে না থাকলেও আমি শেষ করি এবং ওই অবস্থা ফিরে, মানে উনি যেটা মিন করে, মানে আমাদের বিরোধী দলের যে দাবি, আইস ভাই একটু পলিশড হতে বলছে, বিরোধী দলে এটা সরাসরি বলে, এই জন্যই বলেন যে কোনো কথা নাই বলি। কিন্তু এটার করতে হলে কিন্তু অনেক কিছু করতে হবে, কারণ সবাই বলে যে সমঝোতা না, আর সমঝোতা কিভাবে হবে, কারো তো এগিয়ে আসতে হবে। এখন তো সময় নেই, নাহলে ব্যাখ্যাটা দিতে পারতাম। আমি মনে সময় নাই, একটু 10 সেকেন্ড আমি তো সুরাব ভাইকে দিয়ে। না, সমঝোতা হতে হবে কি, মানে আমি বলছি যে আমার এই গত 51 বছরে 3টি দল ক্ষমতায় ছিল এবং আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। বিএনপি, জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, এজন্য নিন্দিত হয়েছে, ধিক্কৃত হয়েছে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, তাদের উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা, একটি সুষ্ঠু নির্বাচন করে দেখানো যে সুষ্ঠু নির্বাচন করা যায় এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন করে পরাজিত হলে সেটি মেনেও নেওয়া যায়। জি, আমার মনে আজকে আর একদমই সময় নাই। জনাব এম এ আজিজ, জনাব জাকারিয়া কাজল এবং জনাব সোহরাব হাসান, আপনাদের 3 জনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।